দর্শক আপনাদের স্বাগত জানাই একাত্তর সংযোগে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ ইশতিয়াক রেজা। কাল শেষ হবে আয়কর মেলা, সপ্তাহব্যাপী আয়কর মেলা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে সারা দেশে চলছে এই মেলা। আয়কর মেলার সাথে সাথে একই সাথে গত 15 সেপ্টেম্বর ছিল জাতীয় আয়কর দিবস। সবকিছু মিলিয়ে আমাদের এখানে আলোচনায় আসবে কর ব্যবস্থাপনা এবং কর সংস্কৃতির নানা দিক। এবং আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, আছেন সঞ্জিত কুমার বিশ্বাস, কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, এবং দর্শক আমাদের সাথে এক পর্যায়ে যোগ দিবেন অ্যাডভোকেট জিকরুল হাসান, সভাপতি আয়কর আইনজীবী সমিতি। শুরুটা করতে চাচ্ছি সঞ্জিত কুমার বিশ্বাস আপনাকে দিয়েই। কাল শেষ হচ্ছে যা আমি বললাম, এবং এখন আপনারা বিভাগীয় পর্যায় থেকে ধীরে ধীরে মেলাটাকে নিয়ে গেছেন জেলা পর্যায়ে, এবং আপনাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে উপজেলা পর্যায়ে যাওয়ার। এবং 15 সেপ্টেম্বর প্রতি বছর আয়কর দিবস পালিত হয়। এই সবকিছু মিলিয়ে আমাদের আয়কর ব্যবস্থাপনার যে কথা আমরা বললাম, যে কর সংস্কৃতির যে কথা বললাম, কোন জায়গায় আছি আমরা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে বাংলাদেশে 2010 সাল থেকে আমরা আয়কর মেলা শুরু করেছি। তো 2010 সালে যখন আমরা আয়কর মেলা শুরু করি তখন শুধুমাত্র ঢাকাতে আমাদের এই মেলাটা শুরু হয়। তো ঢাকা থেকে পরে আমরা চিটাগাং, এরপরে 7টা বিভাগীয় শহর থেকে শুরু করে এখন আমরা 64টি জেলা শহরে, এবং এই বছরে আপনি দেখবেন যে আমরা 64টা জেলা শহরের বাইরেও আরো 85টি উপজেলা লেভেলে, তার মধ্যে আপনার প্রায় 29টায় সেখানে স্থায়ী মেলা, এবং বাদবাকি উপজেলাগুলোতে সেখানে কিন্তু আমরা ভ্রাম্যমাণ মেলা করছি। এবং মেলায় যে পার্টিসিপেশন এবং সেখানে যে জনগণের সক্রিয় অংশগ্রহণ, মানে এটা একটা চোখে পড়ার মতো। এবং ডে বাই ডে এই মেলাটা কিন্তু আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পেরে সেখান থেকে সম্মানীয় করদাতাদের কিন্তু আমরা একটা অভূতপূর্ব সাড়া কিন্তু আমরা পাচ্ছি, যে আমরা যে মেসেজটা জনগণের কাছে দিতে যাচ্ছি, যে আমরা জনগণের সেবক, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আমরা সার্ভিস দিচ্ছি, সম্মানীয় করদাতা নির্ভয়ে যাতে আসেন, সেই বার্তাটাই দিতে যাচ্ছি। এবং আমি যদি আপনাকে একটি পরিসংখ্যান দেই, তাহলে গত বছরের সাথেই যদি আমি কম্পেয়ার করি, তো গত বছরে 2014-15 অর্থ বছরে যেখানে মেলায় সেবা গ্রহণ করেছিল 5,44,000 জন, সেখানে এই বছরে আজকে 6ষ্ঠ দিন, আগামীকাল আরেক দিন আছে আপনি জানেন, সেখানে এই পর্যন্ত প্রায় 6,50,000-এর উপরে আপনার সেবা গ্রহণ করেছে আমাদের এই যে 64টা জেলা শহরের মেলা এবং 85টি উপজেলা লেভেলে। আয়কর রিটার্ন গত বছরে আমরা 7 দিনে পেয়েছিলাম 1,14,700-র মতো, এবং এই বছরে 6ষ্ঠ দিন পর্যন্ত আমরা পেয়েছি 1,22,800টি রিটার্ন। এবং গত বছরে 7 দিনে আয়কর আদায় হয়েছে 1315 কোটি টাকা, আমরা 6 দিনেই সেখানে 1640 কোটি টাকা। এবং আমাদের যে পার্সেন্টেজ রেট হিসাবে যদি আমরা বলি, তো সেখানে আমাদের সেবা গ্রহীতার রেট আজকেই গত বছরের তুলনায় প্রায় 20% বেশি, আয়কর রিটার্নের সংখ্যা প্রায় 7% বেশি, এবং আগামীকালকে হিসাবে যদি আমরা আসি তাহলে গত বছরের তুলনায় আরো অনেক বেশি হবে। প্লাস আয়করের আদায়ের পরিমাণও গত বছরের তুলনায় এখনই আমরা 25% বেশি আছি, এবং আগামীকাল যোগ করলে এটা হয়তো আরো অনেক বেশি হবে। আয়করের সাফল্য আছে জাতীয় রাজস্ব বোর্ডের, এটা সত্য কথা, এবং অর্থনীতির প্রাণকেন্দ্র জাতীয় রাজস্ব বোর্ড, আমরা এটা জানি। কিন্তু একই সাথে আমরা যদি দেখি 25 থেকে যারা নথি খুলেন তাদের 25 থেকে 30 ভাগ তো নিয়মিত কর দেন না, সেইটার ব্যাপারে কি করেন আপনারা? না, নিয়মিত কর তারা যে দেন না এই কথাটা ঠিক না। কারণ আমাদের এখানে একটা জিনিস আমরা বলি যে আমাদের 16 কোটি দেশের লোক, আমরা মাত্র 12 কোটি কর দেই, আর 12 লক্ষ কর দেই, আর বাদ বাকি কর দেন না। তা আমি এই বিষয়টা আমি আপনার মাধ্যমে সমগ্র দেশবাসীকে জানাতে চাই। অ্যাকচুয়ালি 12 লক্ষ লোক কিন্তু আয়কর রিটার্ন দেয়, কিন্তু বাস্তবে কিন্তু আমরা কর পাচ্ছি প্রায় 4.5 থেকে 5 কোটি লোকের কাছ থেকে। এবং এই বিষয়টা যদি আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করার সুযোগ দেন, আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি সেখানে টিআইএন নাম্বার যদি থাকে, আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেখানে আপনাকে 10% রেটে ট্যাক্স কাটবে। যদি আপনার টিআইএন নাম্বার না থাকে সেখানে 15% রেটে ট্যাক্স কাটবে। তার মানে কি, বাংলাদেশে ধরেন প্রায় 56টা ব্যাংক আছে, এখানে 4.5 কোটির উপরে অ্যাকাউন্ট হোল্ডার আছে, এবং তাদের এই যে ইন্টারেস্ট থেকে যে ট্যাক্সের টাকা কেটে নিচ্ছে, এটা কিন্তু সরকারি রাজস্বের ভান্ডারে যাচ্ছে। তার মানে 12 লক্ষ ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে, কিন্তু আমরা ট্যাক্স পাচ্ছি কিন্তু 4.5 থেকে 5 কোটি। সঞ্চয়পত্রের কথা যদি বলি, এখান থেকে মনে করেন আপনার 20 থেকে 25 লাখ সঞ্চয়পত্র তারা কিনেছে, এবং সঞ্চয়পত্র আপনি জানেন যে কোনো ধরনের ইন্টারেস্ট পেলে তার থেকে আপনার 5% ব্যাংকের ডিপোজিট থেকে আপনারা। তো সুতরাং কর দিচ্ছে না সেটা ঠিক না, আপনার তারা আয়কর রিটার্ন দাখিল করতেছে না, কিন্তু সরকার কিন্তু তাদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছে। আরেকটা কথা আপনি বললেন যে মার্জিনাল ট্যাক্স পেয়ার যারা রিটার্ন দিচ্ছেন,
মার্জিনাল ট্যাক্স পেয়ারের তাদের যাতে নির্ভয়ে আসতে পারে সেই কারণেই কিন্তু আমরা এই প্রচারণাটা চালাচ্ছি। এবং দেখেন আমাদের যে আয়কর মেলা, এখানে কিন্তু মার্জিনাল ট্যাক্স পেয়ার যারা, তাদের সংখ্যাই কিন্তু বেশি, তারা আসতেছে। আপনি ঢাকার মেলাটা আপনি গিয়েছেন কিনা ইসলাম ভাই আমি জানি না, সেখানে হেল্প ডেস্ক আছে, আমি হেল্প ডেস্কের আহ্বায়ক হিসেবে আছি, এবং বিগত যে 6টি বছরের মেলা প্রত্যেকটির আহ্বায়ক হিসেবে আমি কিন্তু হেল্প ডেস্কের দায়িত্বে আছি। তারপরে ইটি আইন, যেটা নতুন করদাতাদের আয়কর নথি খুলতে গেলে প্রথমেই তার একটা ইটি আইন লাগে, এবং সেটারই কিন্তু আমি ইটি আইনটাও তো যেই গতিতে শুরু হয়েছিল এখন কি আপনার মনে হয় সেই জায়গায় আছে? আমরা না, আমাদের কিন্তু নতুন এবং পুরাতন যারা করদাতা তাদের দিয়ে আমি গতকালকের হিসাবে জানি এটা প্রায় 15 লক্ষের কাছাকাছি কিন্তু গেছে, এবং ইটিআইনের সারাটাও কিন্তু অভূতপূর্ব। এবং আপনার আয়কর মেলাতে যাদের মনে করেন আপনার নতুন করদাতা যারা আসছেন, আমরা কিন্তু প্রত্যেকদিন তাদেরকে যে ধরনের করদাতা আসছে সাথে সাথে তাদেরকে ইটিআইন নাম্বার দিয়ে দিচ্ছে এবং সার্টিফিকেট আসবো আপনার কাছে। কিন্তু আমি একটু হাসান মনসুর আপনার কাছে আসতে যাচ্ছি যে অর্থনীতিতে কর জিডিপির যে ন্যায্য অনুপাত আমরা যেটা প্রত্যাশা করি সেটা নিশ্চয়ই আমরা এখন অনেক পিছিয়ে, সেটা আপনারাও সবসময় বলে থাকেন। তারপরেও জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা 2007 সালের পর থেকে আমরা দেখছি একটা বৃত্তা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল, এবং তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। যদি আমরা রাজস্ব আহরণকে আমরা টার্গেট যেটা লক্ষ্যমাত্রা যেটা থাকে সেই দিকের কথা চিন্তা করি, কিন্তু তারপরও আপনার কাছে কি মনে হয় যে সামষ্টিক অর্থনীতিতে আয়করের অবদানকে আমরা যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় দেখতে পাচ্ছি কিনা? এটা অবশ্যই বলতে হবে যে নমিনাল টার্মসে প্রবৃদ্ধি ভালোই হয়েছে আমাদের আয়কর, মানে প্রায় আমার মনে হয় যে গত 5-7 বছর অ্যাভারেজ করলে 20%-এর উপরেই হবে। কিন্তু এটাও আবার সত্যি যে আমাদের নমিনাল জাতীয় আয়টাও কিন্তু প্রতি বছর প্রায় 13, 14, 15% করে বেড়েছে। এই কারণে ওই রেশিও টু জিডিপি হিসাবে যখন আমরা দেখি, যখন আমরা একটা নর্মালাইজ করি জিনিসটাকে, সেইখানে বৃদ্ধিটা তত বেশি চোখে পড়ে না। যে কারণে এখনো সামগ্রিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের আয় এখনো জাতীয় আয়ের 10% বরাবর বা একটু নিচে এই পর্যায়ে আছে। আমরা একটা ভেবেছিলাম যেটা 12-এর কাছাকাছি চলে গেছে, কিন্তু আবার জাতীয় আয় রিভাইজ করে বেড়ে যাওয়ার কারণে ওটা আবার নেমে আবার 10-এর কাছে চলে আসে। সেখানে যদি আমরা দেখি যে পৃথিবীর অন্যান্য দেশে জাতীয় ইনকাম ট্যাক্সটা একটা বিরাট একটা রোল প্লে করে, বিশেষ করে সবচেয়ে বেশি সাফল্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর কিছু কিছু দেশ আছে যেখানে আবার ভ্যাট সিস্টেমটা বেশি রোল প্লে করে, যেমন ইউরোপিয়ান দেশগুলো কিন্তু বেশি রাজস্ব হয় ভ্যাটের থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি রাজস্ব হয় ইনকাম ট্যাক্স থেকে। আমাদের দেশের যে পপুলেশন ডাইনামিক্স, তাতে কিন্তু আমাদের দুটো খাতেই শক্তিশালী, কারণ আমাদের পপুলেশন ওয়ার্কফোর্স বাড়ছে, আমাদের কর্পোরেটাইজেশন হচ্ছে, আমাদের ট্যাক্স বেসটা বাড়ছে এবং প্রবৃদ্ধিটা ভালো, সেই সাথে ভোগের পরিমাণও বাড়ছে। কাজেই যেটা কনসামশন ট্যাক্স সেটা হচ্ছে ভ্যাট, সেটারও পরিমাণটাও বাড়ছে। কাজে আমাদের দেশে স্ট্র্যাটেজিক্যালি মূল্য সংযোজন কর এবং ইনকাম ট্যাক্স দুটোই সমান্তরে চলবে আগামীতে, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি ভাবে তারা খুবই কাছাকাছি আছে এবং রেশিওতে প্রায় সমান, টাকার অঙ্কে কিছু বেশি ইনকাম ট্যাক্স এবছর। তো এই ধারাটা অব্যাহত থাকবে। কিন্তু তারপরেও আমি বলবো যে সামগ্রিকভাবে ইনকাম ট্যাক্স থেকে আসে 4% জিডিপির, ভ্যাট থেকেও আসে 4%-এর কাছাকাছি জিডিপির। পৃথিবীর অন্যান্য দেশে কমপক্ষে এটা 12-15% হয়, আমাদের পাশের দেশেও অনেক উন্নত দেশগুলোতে। ভারতে এটা হয়তো 8-9% মতো হবে। তো আমাদের সেটা হিসেবে আমরা যখন হিসাব করি, আমাদের কর হার কিন্তু কম নয়। সারচার্জ সহ এখন ব্যক্তি খাতে করের হার হচ্ছে 34.5%। সেটা কিন্তু একেবারেই কম নয়, এটা বেশ একটা উচ্চ শতাংশ হিসেবে বেশ উচ্চ। হ্যাঁ, এই কর হারে আমাদের যখন যে রেভিনিউটা আমরা পাই সেটাকে আমরা একটা মেজার করি যেটাকে বলা হয় ট্যাক্স এফিসিয়েন্সি। ট্যাক্স এফিসিয়েন্সি দিক দিয়ে দেখলে, অর্থাৎ এই কর হারে বাংলাদেশে যে পরিমাণ রেভিনিউ আসা উচিত সেটা যদি 1 হয়, অর্থাৎ হাইয়েস্ট লেভেল অফ এফিসিয়েন্সি 1 হয়, আমরা আছি 0.3। অর্থাৎ আমাদের পটেনশিয়াল অ্যাটলিস্ট 3 গুণ বা তার বেশি বাড়তে পারে। তো সেই হিসাবে আমি বলছি যে হ্যাঁ, আমাদের অনেক পটেনশিয়াল আছে প্রবৃদ্ধির, এবং এই পটেনশিয়ালটা রিয়েলাইজ করতে হবে, এবং সেই জন্য অনেক রকমের সংস্কারের প্রয়োজন আছে, এবং আমি মনে করি যে সরকার সেদিকে নজর দিচ্ছে এবং আগামীতে আরো দেবে। সংস্কারের দিকে নজর দিচ্ছে, কিন্তু এখনো আমরা তো একটা গতিশীল আয়কর ব্যবস্থাপনা চাই, ভ্যাট ব্যবস্থাপনা চাই, জাতীয় রাজস্ব বোর্ডকে সেই জায়গায় দেখতে চাই। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড কি
ওই যে মোহাম্মদ আব্দুল মজিদের একটা লেখায় আমি পড়ছিলাম গত 15 সেপ্টেম্বর আয়কর দিবসে, যে এখনো আস্থার জায়গায় সংকট রয়ে গেছে। সেটা আপনি কি মনে করেন সংস্কৃতির সমস্যা? একটা তো হচ্ছে সংস্কৃতির সমস্যা তো আছেই, কারণ আমাদের দেশে আমরা যত যাই বলি আমাদের করদাতার সংখ্যা খুব কম, এবং মোটামুটি ভাবে একটা কালচার ডেভেলপ করে গেছে যে কর না দিতে পারলে কেন দিবে, এবং এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন আমি দেখি যে জাপানে যেমন কোনো অব্যাহতি নেই, মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতির পরিমাণ কত, মাত্র $3500, যেখানে তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $50,000 বা $55,000, সেখানে তাদের এক্সেমশন লেভেল হচ্ছে $3,500। অর্থাৎ জাতীয় আয়ের 7 ভাগের 1 ভাগও না, মানে কত, 15 ভাগের 1 ভাগ হচ্ছে তাদের থ্রেশহোল্ড লেভেল। আর আমাদের থ্রেশহোল্ড লেভেল হচ্ছে কত এখন, 2 লাখ, 2,20,000, 2.5 লক্ষ টাকা। আচ্ছা, 2.5 লক্ষ টাকা যদি হয় সেটা হচ্ছে মোটামুটি ভাবে $4,000। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদেরটা বেশি বা একই সমান, সেটা তো হতে পারে না। আমরা তাহলে উই আর নট গোয়িং আফটার ব্রড পপুলেশনের দিকে আমরা যাচ্ছি না, এটা একটা আমাদের লিমিটেশন। 2 নম্বর হচ্ছে তো এটাকে ব্রডেন করতে হবে। আমরা শুধু সবাইকে আমরা যদি বাড়িয়েই চলি থ্রেশহোল্ড, তাহলে কিন্তু অনেক লোকই নিচে থাকবে সবসময় এবং পার্মানেন্টলি থাকবে, এবং এটা 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 কিন্তু ভালো ট্যাক্স পলিসি না। আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এখন আমরা গরিব দেশ, আর কিছুদিন পরে কিন্তু আরেক থ্রেশহোল্ডটাকে না বাড়িয়ে আমরা আস্তে আস্তে থ্রেশহোল্ডের নিচের লোকদেরকে উপরে নিয়ে যাব এবং তাদেরকে করের প্রশাসনের আওতায় নিয়ে আসবে, সেটা হবে একটা স্ট্র্যাটেজিক মুভ। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের ওই যদি আমরা দেখি যে কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ যদি ধরেন আপনাদের যে লিস্টটা বের হলো যারা সম্মানিত করদাতা হিসাবে, তাদের মধ্যে কয়জনকে আমরা চিনি, এটা দুঃখের বিষয়। যাদেরকে আমরা চিনি তাদেরকে ওই লিস্টে আমরা দেখি না, এবং যাদেরকে আমরা চিনি না তাদেরকে আমরা ওই লিস্টে দেখছি। অর্থাৎ আমাদের যে বড় বড় ফেমাস ফ্যামিলিজ এন্ড ফেমাস পিপল, তারা কিন্তু সেইভাবে কর দিচ্ছেন বলে মনে হয় না, এবং এটা একটা বিহিত হওয়া উচিত। কারণ জাতি হিসাবে কিন্তু জনগণ আশা করে যে যারা সম্মানিত ব্যক্তি, যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, প্রতিষ্ঠানের মালিক, তারা কেন ওই লিস্টের মধ্যে আসবে না? ওই লিস্টের মধ্যে গ্যাস কোম্পানি কেন থাকবে শুধু, অন্য কোম্পানিগুলো কোথায়? প্রচুর আননোন পারসন চলে আসছে, কিন্তু যারা খুব ব্যক্তি হিসাবে আননোন পারসন, প্রতিষ্ঠান হিসাবে সরকারি প্রতিষ্ঠান, এটা তো হতে পারে না। বাংলাদেশের অর্থনীতি তো সরকার দিয়ে চলে না, বাংলাদেশের অর্থনীতি চলে বেসরকারি খাতে। সেই প্রতিষ্ঠানগুলো কোথায়? তারা কি লাভ করে না? কিন্তু তারা সেখানে নাই। এই প্রসঙ্গে আমি যদি আপনি একটু বলেন যে আসলে এই যে আপনি যেটা বললেন যে ট্যাক্স বেজ আমাদের এখানে সেইভাবে বাড়েনি, আসলে এটা সত্যিকার অর্থে যে আমাদের দেশে 16 কোটি লোক, এবং সেখানে আমরা 1.5 মিলিয়নের কাছাকাছি হয়তো আয়কর রিটার্ন পাচ্ছি বা ট্যাক্স নিতে আনতে পারছি। এইটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ আমরা হোল ডিপার্টমেন্ট কিন্তু এটা চেষ্টা করে যাচ্ছি যে করদাতাদের ভিতরে কোনো রকম ভীতি থাকবে না, এবং ভীতি তারা যাতে নির্ভয়ে কর দিতে পারে, সেই জন্য আমরা ট্যাক্স বেসটা বাড়াতে চাচ্ছি। এবং ট্যাক্স বেসটা বাড়াতে গেলে আমাদের যে ভাবে আমরা কাজ করছি, এবং বর্তমানে আপনার 2-1টা উদাহরণ দেই। আমরা মাননীয় অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তব্য বলেছে যে আমরা সামনে 4 বছরের ভিতরে এটাকে 4 মিলিয়ন ট্যাক্স পেয়ারে নিয়ে যেতে চাই। তো কিভাবে আমরা নিব? এখন নিতে গেলে আমাদের এখন কর মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এটা কিন্তু অনেক সম্প্রসারণ হয়েছে। আপনি জানেন যে 2012 সালে আমাদের যেখানে শুধুমাত্র 17টা কর অঞ্চল ছিল, এখন প্রায় 31টা অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা বাড়ছে। এখন কিন্তু অনেক উপজেলা লেভেলে আমাদের কিন্তু সার্কেল অফিস চলে গেছে। তো উপজেলা লেভেলে যেটা আমরা এখন করতে চাচ্ছি যে আমরা ইন্টেন্সিভ ওয়েতে সার্ভে করার পরে সেখান থেকে যারা কর দেওয়ার উপযোগী এই ধরনের মানুষকে আমরা ট্যাক্স নিতে আনতে চাচ্ছি, এবং ট্যাক্স বেজে যদি তাদেরকে আমরা আনতে পারি, এবং যে ইনফরমেশনটা এই যে আয়কর মেলা বলেন, আয়কর দিবস বলেন, তাদের ভিতরে কিন্তু এই মেসেজটাই দেওয়া যে আপনারা আসেন। তার কারণ গভর্নমেন্ট এটা তো হাসান মনসুর যে প্রাইভেট সেক্টরের কথা বলছিল যে দিস ইজ এ প্রাইভেট সেক্টর লেড ইকোনমি, যদি তাই হয় তাহলে যে বিভিন্ন সময় যে আপনারা আয়কর দিবসে যে পুরস্কৃত করেন, সেখানে আমরা বড় বড় অনেকগুলো প্রাইভেট কোম্পানি যাদেরকে এমনিতে যারা খুব মাইটি, খুব পাওয়ারফুল, অর্থনীতি, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণে, তাদের ফেসটা আমরা দেখতে পাই না। সেইটা একটা জায়গা আছে। তো সেটা আমি জানি না উত্তর দিবেন কিনা। এইটা আমি একটু বলি। এখানে আপনার আয়কর দিবসে আমরা যেটা করি যে সারা দেশব্যাপী 10টা কোম্পানি এবং 10 জন ব্যক্তি করদাতা তাদেরকে ট্যাক্স কার্ড দেওয়া হয়। আর সিটি কর্পোরেশন জেলা পর্যায়ে সেখানে
দুইজন করে পায় আপনার হচ্ছে হাইয়েস্ট ট্যাক্স পায়, 3 জন দীর্ঘ সময় করদাতা। তা আমাদের যে ট্যাক্স কার্ড বা এই যে দীর্ঘ সময় কর প্রদানের, এটার একটা পলিসি আছে। পলিসি বলতে, যদি কোনো করদাতার যদি তার কোনো বছরে যদি মামলাটা অ্যাপিলে থাকে বা ট্রাইব্যুনাল, হাইকোর্ট বা যেখানেই থাকুক, মানে কোনো বছরে যদি তার এই কর মামলা যদি লিটিগেশন থাকে, তাহলে সেখানে তাকে ট্যাক্স কার্ড বা এই সম্মাননা দেওয়া হয় না। আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের বাংলাদেশে যেরকম প্রাইভেট সেক্টরের ভিতরে গ্রামীণ ফোন, এটা কিন্তু হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, তারা প্রায় 1,500 কোটি টাকার উপরে কিন্তু তারা ট্যাক্স দেয়। আমি বৃহৎ করদাতা ইউনিটে 2 বছরের বেশি সময় আমি কিন্তু কমিশনার ছিলাম, এবং আমারও খারাপ লাগতো যে গ্রামীণ ফোন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, এরা কিন্তু প্রচুর ট্যাক্স দিচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারা কিন্তু ব্যাংকের ভিতরে প্রচুর ট্যাক্স তারা দিচ্ছে, 500 কোটি টাকার উপরে ট্যাক্স দেয় কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এখন তাদের সমস্যা হয় কি, কোনো একটা বছরে কোনো একটা বিষয় নিয়ে তাদের এই লিটিগেশনে হয়তো তারা হাইকোর্টে গেছে, যেরকম গ্রামীণ ফোনের সাথেও কিছু কিছু বিষয়, এই কারণে তারা কিন্তু পায় ইয়েতে চলে আসে, লিস্টে আসেন, মানে কারণটা কিন্তু এইটা। আসবো আপনার কাছে, কিন্তু আমাদের আরো প্রশ্ন আছে, আরো জিজ্ঞাসা আছে, কিন্তু একটা ছোট্ট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন 71 সংযোগ, একটা বিরতিতে যাব, সঙ্গে থাকুন।